আড়ালে আরও একটা যে ঘটনা ঘটেছে যেটা অনেকটা পর্দার আড়ালেই ছিল। ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, ঘটনাটা গুরুত্বের দিক থেকে বেশ ভয়াবহ ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে। ব্যাপারটা সামনে এসে গেছে। কি ঘটনাটা? ঘটনাটা হচ্ছে রাজনীতি কাহাকে বলে, রাজনীতি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথাগুলোর জবাব ডক্টর মোহাম্মদ ইউনূস জবান দিয়ে দিবে না, কাজ দিয়ে দিবে। শিবিরের ভাইদের বলবো, পাঁচটা উদাম কইরা লাল বানায় দেবেন। এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই। রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে, এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এই যে সচিবালয় দেখেন ভাই, পাঁচার মধ্যে লাথিতে বার করে দেন সচিবালয়, চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে। বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। মুখ ফসকে বের হয়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল, বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল। ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম, আমরা এখন নির্বাচন চাই না, আগে সংস্কার চাই, বিচার চাই, তারপরে নির্বাচন চাই, তাহলে কি হবে? আমাদের দেশটাকে হতে হবে অনেকটা ইসরায়েলের মতো। আপনি ইসরায়েলের একটা নেতাকে যদি মারেন, আপনার 10টা নেতাকে মেরে ফেলবে। জিয়া রহমানকে ইন্ডিয়া মারছে, এটা আমরা জানি। আমাদের উচিত ছিল ওই সময় ইন্ডিয়ার 10টা নেতাকে মেরে ফেলা। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতি কাহাকে বলে, রাজনীতি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যেভাবে কথা বলছে রুমিন ফারহানা ভারতীয় মিডিয়াতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, এই কথাগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইউনূস জবান দিয়ে দিবে না, কাজ দিয়ে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস জবান দিয়ে কারোর সাথে ফাইট করবে না, কারণ তার উপযুক্ত আর এমন কোনো ব্যক্তি নেই বাংলাদেশে যার সাথে তার কথা বা বক্তব্য দিয়ে ফাইট দেওয়া সে নিজেও অভ্যস্ত না। অপরদিকে আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটা যেভাবে আছে, সেই সুসম্পর্ক নষ্টের জন্য মির্জা আব্বাস বললেন স্টার্লিং আমরা চাই না। স্টার্লিং এনেছে আরাকান আর্মির জন্য, বাংলাদেশের কোনো উপকারে আসবে না। প্রিয় দর্শক, আমরা সবাই জানি এই স্টার্লিং আমেরিকা থেকে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রয়েছে গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্কের কারণে স্টার্লিং বাংলাদেশে এসেছে আধুনিক প্রযুক্তির সাথে। আমরা যেন তাল মিলিয়ে ভারত, মায়ানমার সহ আশেপাশের আমাদের দুশ্মনদেরকে সহজে আমরা প্রতিরোধ করতে পারি। সেই কারণে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি, পাহাড়ি অঞ্চলগুলোতে আমাদের ইন্টারনেটের যে প্রবলেম, সেই ইন্টারনেটের প্রবলেমটা দূর করার জন্য স্পেশালি আমাদের যেই অঞ্চলগুলোতে ইন্টারনেট অ্যাভেলেবেল নাই, সেখানে সরকারি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যাতে করে সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের সবসময় সবকিছু কমিউনিকেশন, যুদ্ধের প্রস্তুতি, যেই ধরনের হুমকি আসুক সেগুলা যাতে করে কুইকলি তারা একে অপরের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে, সেই জন্য আনা হয়েছে সেই স্টারলিংকের ইন্টারনেট। প্রিয় দর্শক, দুশ্মনী বা বিরোধী করার সময় আমাদের চিন্তা করতে হবে আমরা কার সাথে দুশ্মনী করছি আর কার সাথে বিরোধিতা করছি, কার সম্পর্কে কথা বলছি। এখন আর কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রইল না, এটা চলে গেল আমেরিকার ইলন মাস্কের সাথে, এটা চলে গেল ডোনাল্ড ট্রাম্পের সাথে। ডোনাল্ড ট্রাম্প কোথায়, ইলন মাস্ক কোথায়, আর মির্জা আব্বাস কোথায়? প্রিয় দর্শক, আমরা দুঃখ পাচ্ছি যে বিএনপির মতো একটি বড় দলকে ধ্বংস করার জন্য এরকম মির্জা আব্বাস আর এরকম রুমিন ফারহানা দুজন থাকলেই এনাফ। এর চাইতে বেশি মানুষ লাগবে না। এর মাঝে তো আভ্যন্তরীণ সমস্যার জন্য দুদুভাই সহ আরো কয়েকজন আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছেন।
বিড়াল যেরকম বাঘের ধারে কাছে নয়, ওরকম বাংলাদেশের একজন ফুটপাতের ছোটখাটো ব্যবসায়ী যদি মনে করে বাংলাদেশের কোন শীর্ষ ব্যবসায়ীর সাথে কন্টেস্ট করবে, আর বাংলাদেশে বসে মির্জা আব্বাস ইলন মাস্কের মতন ব্যবসায়ীকে অপমানজনক কথা বলা এবং এর খেসারত বিএনপিকে কতটুকু দিতে হবে, সেই ভয়টা আমি পাচ্ছি। আপনারা পাচ্ছেন কিনা আপনারা আপনাদের মতামতটা আপনাদের মতো করে কমেন্টস করে লিখবেন। প্রিয় দর্শক, আমি আজকে বলতে চাচ্ছি যে এই মানুষগুলা, যেই মানুষগুলা অত্যাধুনিক শিক্ষিত নয়, এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তারা কেন এরকম কঠিন বিষয়ে, যে বিষয়টা তারা নিজেরা বুঝেন না, সেই বিষয়ে কেন কথা বলতে যান? আর সেই বিষয়ে কথা বললেই তো থলের বিড়াল বের হয়ে আসে, তার অযোগ্যতাটা মানুষের সামনে প্রকাশিত হয় যে মির্জা আব্বাস স্টার্লিং কেন এসেছে, স্টার্লিং কি জিনিস, এটা কোনো মানে নতুন কোনো মিসাইল বা নতুন কোনো একটা অস্ত্র নয়, যেটা ডক্টর পিনাকি ভট্টাচার্য মস্কারি করে কালকা বলেছেন যে ইলন মাস্কের স্টার্লিং জিনিসটা কি, সেটাই মির্জা আব্বাস বুঝেন নাই। এবং না বুঝে উনি যে আতঙ্কিত স্টার্লিং নিয়ে, যেটা প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের দরকার, তরুণ সমাজের দরকার, বাংলাদেশের মেইল ইন্ডাস্ট্রিজের উন্নয়নের জন্য দরকার, যারা মেইল ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তাদের কাছে স্টার্লিংটা খুবই প্রিয় এবং খুবই প্রয়োজন। এক্সপেন্সিভ, যারা ব্যবহার করবে, তারা ব্যবহার করবে, এটা সাধারণ সকল মানুষের জন্য ব্যবহার করতে হবে। তো এটা বাধ্য নয় যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্টার্লিং ব্যবহার করতে বাধ্য, সরকার চাপিয়ে দিয়েছে এত টাকা দিতে হবে মাসে, এমনটা তো নয়। আমাদের দেশে এর আগে গ্রামীণ বিদ্যুৎ, এই সমস্ত কত কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মিটার দেওয়া হয়েছে, মিটারে অটোমেটিক টাকা উঠছে। মানুষের কাছ থেকে আওয়ামী লীগ কিভাবে দুঃশাসন করে বিদ্যুৎ না দিয়ে টাকা ভিল নিয়েছে, সারা বাংলাদেশের 15.5 বছরের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা অনেক লাইভ টক শোতে আপনাদের সামনে কথা বলেছি। আর আজকে যখন ইলন মাস্কের ইন্টারনেট এনে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যখন উপরের দিকে যাচ্ছি, আকাশের দিকে উঠছি, তখন মির্জা আব্বাস সাহেব হয়তোবা মন্ত্রী হবেন। ওনাকে যদি এই আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া ছাড়া আর বেঁচে থাকার হয়তোবা কোনো রাস্তা উনি রাখবেন না। কারণ ওনার অজ্ঞতা গতকাল সারা বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে। বাংলা মিডিয়ায় যারা আমরা কথা বলছি, সব জায়গা থেকে মির্জা আব্বাসের এই অযোগ্যতা নিয়ে কথা উঠছে। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মাননীয় প্রধান বিচারপতির সাক্ষাৎ হয়েছিল এবং সেই সাক্ষাৎটা যমুনায় হয়েছিল, সেই ব্যাপারে আমরা সবাই জানি, সেটা নিয়ে আমরাও একটা ভিডিও করেছিলাম। সেরকম পরিস্থিতির আড়ালে আরও একটা যে ঘটনা ঘটেছে, যেটা অনেকটা পর্দার আড়ালেই ছিল। ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, ঘটনাটা গুরুত্বের দিক থেকে বেশ ভয়াবহ ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে এবং বাংলাদেশের সামনে পরিস্থিতি যে খুব একটা মসৃণ নয়, জটিল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই ঘটনার মধ্য দিয়ে ব্যাপারটা সামনে এসে গেছে। কি ঘটনাটা? ঘটনাটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পর প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও মিটিং করেছেন, বঙ্গভবনে গিয়েছেন, এমন খবর এসেছে। কেন বঙ্গভবনে গেলেন প্রধান বিচারপতি? কি এমন সংকট তৈরি হলো? কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে অন্য কেউ ছিলেন না। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আইন উপদেষ্টা থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে কেউ ছিলেন না, এমন তথ্যই পাওয়া যাচ্ছে। তাহলে রাষ্ট্রপতির সঙ্গে কি আলোচনা থাকতে পারে প্রধান বিচারপতির? কি এমন সংকট তৈরি হচ্ছে? সামনে কি জরুরি অবস্থার মতো প্রসঙ্গ তৈরি হতে পারে? কিংবা সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে, তাতে করে অনেকে সেনা শাসনের কথা ভাবছেন, বলছেন। যদিও সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিতে আগ্রহী না, সেরকম কোনো সিদ্ধান্ত সেনাবাহিনীর নেই। তারপরেও বহু কিছু আলোচনা হচ্ছে। রাষ্ট্রের যে কোনো সংকটে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি, এই দুটো সাংবিধানিক জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কারণ জরুরি অবস্থা জারি কিংবা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নিতে হলে রাষ্ট্রপতিকে প্রয়োজন, এবং রাষ্ট্রপতিকে যখন প্রয়োজন হবে তখন প্রধান বিচারপতির যে ক্ষমতা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রপতি না থাকলে
পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নেবেন, সংবিধানের সেই প্রসঙ্গ রয়েছে। স্পিকার দায়িত্ব নেবেন, এখন সংসদে সংসদ যেহেতু নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, স্পিকারও নেই। আবার আইন বলে এটাও নিয়ম যে সংসদ ভেঙে দিলেও বর্তমান যে স্পিকার, সেই স্পিকারের কার্যক্ষমতা নষ্ট হয় না, তিনি স্পিকারই থাকেন। সুতরাং বর্তমান রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত নতুন স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যে কোনো সময় করা যেতে পারে, এরকম আলোচনাও চতুর্দিকে রয়েছে। কিন্তু সরকার তো আর সেটা করবে না। শিরিন শারমিন চৌধুরী যেহেতু আওয়ামী লীগের মানুষ, সেই কাজটা করবে না। আর রাষ্ট্রপতিকেও যদি এই সরকার সরিয়ে দিতে চায় কিংবা রাষ্ট্রপতি নিজে যদি সরে যেতে চান, তাহলে সেখানেও একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। নানা সাংবিধানিক সংকট নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির যে কথা হয়েছে, এটা নিশ্চিত। এবং এই মিটিংটা একটা ইঙ্গিত দেয় সামনে দেশে একটা কিছু ঘটতে চলেছে, তার ইঙ্গিতটা এখান থেকে স্পষ্ট হয়। সেই একটা কিছু কি, সেটা এই মুহূর্তে অনুমান করাটা, একেবারে স্পেসিফিক বলাটা মুশকিল। তবে কিছু যে ঘটতে চলেছে সেটা নিশ্চিত করেই বলা যায়। অতীতে আমাদের দেশে এই স্বাধীনতার পর না, গত 100 বছরের ইতিহাসে আমাদের দেশে, মানে 47 থেকে আপনি হিসাব করে আসেন, কাউরে পালাইতে দেখছেন? বলেন তো, যে কোন দেশের রাজা পালায়া গেছে বা রানী পালায়া গেছে হেলিকপ্টারে কইরা বা লঞ্চে কইরা বা ট্রেনে কইরা দেখছেন? দেখেন নাই। এই সরকারের সাথে অতীতের ওই যে তত্ত্বাবধায়ক সরকার, ওদের সঙ্গে মিলাইলে কেমন জানি লাগে। অতীতে যত সরকার ছিল ওইখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছিল না, এইটুকুই তো এনাফ, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছিল না, এইটুকুই এনাফ। বাইরে আর বোঝার কি দরকার আছে? নির্বাচনটা ওনারা ডিসেম্বরেই চাচ্ছে, কিন্তু ডিসেম্বরে আপনাদের নির্বাচন হবে না, হবে না। আপনারা যে কারণে এই কথাগুলো বলতেছেন, আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে কোন এক মহল সাপোর্ট দিবে। নো 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 নো, ভুল ধারণা। ওনারা সাপোর্ট দিবে না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে সচিবালয়ে কেন ওনারা আন্দোলন করতেছেন, কি কারণে? ওনারা বলতে চাইতেছে যে আমাদেরকে না কইয়া চাকরি খায় ফেলাইবো। ভাই, না কইয়া মানে কি? বলা হয়েছে আপনি চুরি করলে চাকরি খাইবে। আপনি যদি চোর না হন, আপনি ভয় পাইবেন কেন ভাই? আমি বুঝলাম না। এখন একটা আইন পাশ করছে, নতুন আইন, এই সরকার, যে সরকারের অধীনে যারা চাকরি করবে, এরা যদি ঘুষ বাণিজ্য করে, অনিয়ম করে। মনে আছে অতীতে ওই যে জনতার মঞ্চ খ ম আলমগীর যে বলছিল রানা প্লাজা ধাক্কা দিয়া ফালাইয়া দিছে, বিএনপি এবং জামাত মিলা ধাক্কা দিয়া ফালাইয়া দিছে, এই লোক বলছিল, বুঝছেন? এই খ ম আলমগীর। চিন্তা করেন কি ব্রেন! এরাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ, এরাই দেশ চালাইতে চায়। অতীতে আমরা দেখে আসছি তো, এই দল নালে এই দল, এই দল নালে এই দল, এই রাজনীতি তো দেখে আসছি, আরো দেখবো, সামনেও দেখবো। কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই, কিচ্ছু বদলাবে না, যা আছে তেমনই থাকবে। দেখেন, এমনও সময় আসবে, আজকে লেখা রাখেন, ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিবে, আর এখানে এই যে আওয়ামী লীগের অফিসের সামনে আজকে যেমন ভিড় দেখছেন, লক্ষ লক্ষ মানুষ দেখছেন, এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগেররা বসে থাকবে ওনার ভাষণ শোনার জন্য। এরকম দিনও আসবে এই দেশে ভাই, আসবে, অটোমেটিক আসবে, অলরেডি চলে আসছে। এখন অডিও কলে আসছে, তখন কাল ভিডিও কলে আসবে। দেশ তো এখন চলে লন্ডন থেকে, নাইলে ওই যে কলকাতা থেকে, মানে দিল্লি থেকে, ওরাই তো দেশ চালাবে, আর আমরা বৈশা দেখবো। এই তো না, এই অঙ্ক ভুল। আপনারা কেন ভুইলা যাইতেছেন? জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে সরকার, এই সরকারের সাথে অতীতের কোন সরকারের মিল নাই। হ্যাঁ, আপনারা যারা নির্বাচন করে আইছেন তাদের সাথেও তো মিল নাই, কারোর সাথেই মিল নাই। হ্যাঁ, অযথা আগের ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের তুলনা করেন কেন? এটা তো খাটো করতেছেন, ছোট করে কোনো লাভ নাই। বর্তমান সরকার রক্তের উপর দিয়ে আসছে ভাই, রক্তের উপর দিয়ে হেঁটে আসছে তো বর্তমান সরকার। বোঝেন না কেন? জুলাই দেওয়ালে কি লেখা ভুইলা গেলেন এত তাড়াতাড়ি? এই সরকারের সাথে অন্য কোন সরকারের মিলাইতে যায়েন না। এটাই আপনাদের ভুল রাজনীতি। হ্যাঁ, এটাই ভুল রাজনীতি। আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সম্মান জানায়, এই সরকারকে সম্মান জানাইতেন, কারণ এই সরকার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে। ওইখানে কারা আসছে, কি নাম ওনাদের, কে কাজ করে না করে, এগুলো বাদ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সামনে আছে, উনি তো আছে। আর যারা এই যে এনসিপি তে জড়িত আছে, ওদের অনেক সমালোচনা থাকতে পারুক, কিন্তু ওদের কারণেই তো আপনারা মুক্ত বাতাসে আপনারা আজকে এই যে আন্দোলন করতে পারতেছেন, রাস্তায় নাইমা। আগে তো নামতেই দিত না, নামলেই খালি বাড়ি আর হেলমেট বাহিনী রাস্তায় দাঁড়ায় থাকতো, গলি থেকেই তো বাইরে হইতে দিত না। ঢাকায় আসবেন কেমনে? কোন জায়গায় নিয়ে ঢাকায় দিছিল? এখন সবাই নির্বিঘ্নে আসতে পারেন, সারা বাংলাদেশ থেকে আসতে পারেন, সবাই কথা বলতে পারেন, এই অধিকারটা তো আছে। কিন্তু অতটা অধিকার আদায় করেন না আবার যে ওই যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিতে হবে, নাহলে
দেখা নেবো না, কিচ্ছু করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাদের কাছে মাথা নত করবে না। কি কারণে মাথা নত করবে? ওনার নিয়োগ সত্য, ওনার সঙ্গে সবাই আছে। এখন পদত্যাগ নিয়ে আপনারা বলেন না নাটক, আমি বলবো কি জানেন, ওটা নাটক না, ওটা একটা ধাক্কা। এক ধাক্কাতেই বুঝছেন সবকিছু ঠিক করে ফেলাইছে। দেখেন, আপনারা যারা বলতেন যে আর্মির সাথে বাংলাদেশ সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, মানে সেনাপ্রধান, আর্মি না সেনাপ্রধান, ভাই দূরত্ব যদি থাইকাও থাকে, ওই দূরত্ব এই মুহূর্তে নাই। চারিদিকে তাকান, আর্মির অপারেশন চলতেছে। এর মধ্যে যে সুব্রত ভাই আর মোল্লা মাসুদ ওরে ধরে নিয়ে আইছে কুষ্টিয়া থেকে, শীর্ষ সন্ত্রাসী 30টা মার্ডার কেসের আসামি এই সুব্রত ভাই। এরা দেশের ভিতরে লুকায়া অরাজকতা সৃষ্টি করতেছে, আরো আছে, সব জায়গায় অপারেশন চলতেছে। চক্ষু হাসপাতালেও অপারেশন চলতেছে, প্রত্যেকটা হাসপাতালে চলবে, প্রত্যেকটা চাঁদাবাজিতে আর্মি যায় হাজির হবে। খালি অপেক্ষা করেন। হয়তো বলতে পারেন এতদিন করে নাই কেন? ভাই এতদিন কেন করে নাই ওইটা ভুলা যান। অনেক রকম ভেজাল থাকতে পারে, মনের দ্বন্দ্ব থাকতে পারে, সব দ্বন্দ্ব ক্লিয়ার হয়ে গেছে এক ঝাঁকিতে। এখন সঠিক পথে আছে। আপনারা কোন রকম নোংরা রাজনীতি কইরা কুলাইতে পারবেন না ইউনূস স্যারের সাথে। উনি আপনাদেরকে সঠিক পথে নিয়ে আসবে। উনি যেটা বলছে সেটাই মাইনা নেন। হ্যাঁ, ওই যে জুনের আগে নির্বাচন হবে, ডিসেম্বর আর জুন, এর মাঝখানেই তো নির্বাচন হবে, তাই না? এর মাঝখানেই নির্বাচন হবে, এইটা মাইনা নিতে হবে। এইটা মাইনা না নিলে আপনারা ভুল রাজনীতি করবেন। ইউনূস স্যারের বিরুদ্ধে কথা বলবেন, জনগণ আপনাদেরকে ইয়াদ রাখবে, হ্যাঁ চিনা রাখবে, কিন্তু অলরেডি চিনতেছে। ইউনূস স্যারের বিরুদ্ধে আপনারা কেউ যায়েন না। উনার সৎ নিয়ত, উনি আসছে এই দেশটাকে একটা সঠিক পথে আনার জন্য, সঠিক পথে আনবেই। আপনারা মনে করছেন আপনারা না বললে উনি শুনবে, ভোট দিবে না? কেন দিবে না? ভোট তো দিবেই, ভালোর জন্য। কেন দিবে না ভাই? এই ভোটের মধ্যে যে অরাজকতা চলে, এখানে একটা সিন্ডিকেট আছে জানেন, 2 থেকে 15 দিন পর্যন্ত মাছ দরিয়ার মধ্যে জাহাজ খাড়া করে রাখে। যারা ঘুষ পায় তাদেরকে আগে আইতে দেয়, এবং কাদের ট্রাক ঢুকে আগে জানেন, ওই সিন্ডিকেটের ট্রাক ঢুকে ধীরে ধীরে কাজ করে, মাল চুরিদারি হয়। যেমন আমাদের এয়ারপোর্টে দেখেন না, আমাদের ল্যাগেজ থেকে মাল নিয়ে চলে যায়, হ্যাঁ, ভিতর থেকে আসার পথে। তখন কি করি আমরা বুকে সাপ্লাই না, কান্না করি না? সারা জীবনের কামাই নিয়ে চলে গেছে এক প্রবাসী ভাইয়ের, দেখলাম উনি কাঁদতেছিলেন এয়ারপোর্টে। এখন যদি এই চোরগুলারে বিদায় কইরা আরব আমিরাতকে যদি বাংলাদেশ বিমানের দায়িত্ব দিয়ে দেয়, অসুবিধা কি ভাই? অসুবিধা কি? আমাদের অসুখ হইলে আমরা বিদেশে চিকিৎসা করাই না? আমাদের হৃৎপিণ্ড হচ্ছে যে এই যে মংলা পোর্ট, চিটাগাং পোর্ট, এরকম 2টা পোর্ট থাকলে এই দেশকে সিঙ্গাপুর বানানো যায় ভাই, সিঙ্গাপুর বানানো যায়। এই কথাটাই তো ওনারা বলতেছেন। এইটাকে দিয়ে দিবে উনি বিদেশিদের হাতে। আরে আমেরিকার মতো দেশের পোর্ট চলে বিদেশিদের দ্বারা, বিদেশিরা চালায়। আমাদের দেশ কি? আমরা কেন দিতে পারুম না? অযথা ভুল বুঝান কেন মানুষকে ভুল বুঝায় রাজনীতি করতেছেন আপনারা। কিন্তু মানুষ কি চোদু? মানুষ চোদু না ভাই, চোদু না। একটু কমেন্ট বক্সে যায় পড়ে দেখেন আপনাদের নেতাদের কথার পিছনে কি লেখা রাখে, কি লেখা আছে। হ্যাঁ, আপনারা একটু পড়ে দেখেন। আপনাদের যে তারুণ্যের আজকে জোয়ার দেখলাম, ওরা কি ফেসবুক ব্যবহার করে না? ফেসবুকে অবহেলা করেন। হ্যাঁ, আপনারা তো বলেন আরে এই ফেসবুক কি, এরা কি চালায়, এরা কারা? এবং ফেসবুকের মানুষকে খোঁচায় আজকে কোন পর্যায়ে নিছেন? শত্রু বানায় নিছেন তো আপনারা, শত্রু বানায় নিছেন। আর এই ফেসবুক কি বুঝেন নাই? হ্যাঁ, 5ই আগস্টে বুঝেন নাই? দেখেন ওই যে প্রবাসী ভাইরা এই ফেসবুকের মাধ্যমে তো বাংলাদেশটিকে দেখতে পাইতেছিল, আর দেখাই বলছিল রেভিডেন্স বন্ধ। পলক তখন এটা মাপ চাইতেছিল, কান্না করতেছিল, মনে নাই? রেভিডেন্স যোদ্ধারা রেভিডেন্স বন্ধ করে দিল। তার মানে ওনারা কোথায়? ওনারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই দেশটাকে দেখতে পায়। সোশ্যাল মিডিয়াকে অবহেলা করবেন কেন? ভুল রাজনীতি করেন না, ভুল রাজনীতি করেন না। আমি কিন্তু যে কথাগুলো বলতেছি একটু গভীরভাবে চিন্তা করেন, একটু ভাবলেই পথ খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাক। পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং আয়নাঘর প্রসঙ্গে ওয়াকার নিজে বুঝে গেছে যে সে কনভিক্টেড হবে এবং হাসিনার মৃত্যুদণ্ড হবে, ওয়াকারেরও মৃত্যুদণ্ড হবে। আপনার কি মনে হয় যে গত 3-4 দিনের ওয়াকার যে ড্রামা তৈরি করার চেষ্টা করছে ডক্টর খলিলকে নিয়ে, করিডোর নিয়ে, চিটাগং পোর্ট নিয়ে, আসল কাহিনী কি? তার নামটা নিজেকে এই হত্যা মামলা, এই অভিযোগ থেকে নিজেকে দূরে সরানোর জন্য, যান বাঁচানোর জন্য, ভারতকে মুক্ত করার জন্য, নাকি আপনার কাছে অন্য কিছু মনে হয়? আমার কাছে মনে হয় তারা প্রথম যেটা মনে হয় তারা ভারতের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করতেছে। ভারতের কাছে কিন্তু ওয়াকার কিছুই না। ওয়াকার ইজ অ্যানাদার পন টু ভারত। কথা বুঝছেন? তারা একজনকে ইউজ করবে, আজকে ওয়াকারকে ইউজ করবে, কালকে আরেকজনকে ইউজ করবে। আজকে ওয়াকারকে লাঠি মেরে ফেলে দিবে। যতই এখন ওয়াকার মনে করি, যেমন আপনার নন্দীদুজির কথা মনে আছে, আপনি হিস্ট্রি দেখেন, যতদিন পর্যন্ত নন্দীদুজি ছিল তারা ইয়ে করছে, পরে নন্দীদুজি দিল্লি শহরের মধ্যে ভিক্ষা করে চলছে। তখন তারা জিজ্ঞাসা করেন নন্দীদুজি কে। এটা হলো ইন্ডিয়ার চাণক্য নীতি। ইন্ডিয়াকে বুঝতে হলে তার আপনাকে চাণক্য সম্বন্ধে পড়তে হবে, চাণক্য নীতি সম্বন্ধে পড়তে হবে। যারা এগুলো না পড়ে বুঝে তারা ইন্ডিয়াকে বুঝবে না। হ্যাঁ, তো ওয়াকার হলো একটা পণ ছাড়া কিছুই না। ওয়াকার নিজের জীবনকে রক্ষা করার চেষ্টা করতেছে। ওয়াকার মনে করতেছে যে ওয়াকারকে ভারত সেভ করবে। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, যখন ওয়াকারকে দেখবে যে ইউজলেস, তাদের আর কোনো কিছু হবে না, তখন ইন্ডিয়াই তাকে লাঠি মেরে ফেলে দিবে।
আপনি কি এটা বিশ্বাস করেন যে হাসিনাকে জীবিত অবস্থায় ভারত থেকে বের হতে দেওয়া হবে না? আমি বিশ্বাস করি যে এই ভারত কখনোই হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না। কারণ করলে হবে কি, হাসিনার মুখ থেকে অনেক কথা বেরিয়ে আসবে এবং সেইটা ভারতের বিপক্ষে চলে যাবে। সুতরাং ওই পর্যায়ে যাওয়ার আগে হাসিনার যেমন গাজী গোলাম মোস্তফাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলছিল ইন্ডিয়াতে, জি ওই যে সমগ্র সম্পত্তি নিয়ে একটা ট্রাক দিয়া হিট করে সমগ্র সম্পত্তি ভারত নিয়ে গেছে, রাইট, ওই হাসিনাকেও দেখবেন মেরে ফেলবে ওরাই, দায় দেওয়ার চেষ্টা করবে ইউনিয়ন সরকারের কাছে, বাট মারবে তারা কেন? তাদেরকে প্রোটেক্ট করতে হবে। কারণ ইন্ডিয়া, আপনি বুঝতে হবে, ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে যা করছে, আমি একটা কথা বলি, আজকে কিছু মনে করেন না কথাটা, আমাদের দেশটাকে হতে হবে অনেকটা ইসরায়েলের মতো। আপনি ইসরায়েলের একটা নেতাকে যদি মারেন, আপনার 10টা নেতাকে মেরে ফেলবে। জিয়া রহমানকে ইন্ডিয়া মারছে, এটা আমরা জানি। আমাদের উচিত ছিল ওই সময় ইন্ডিয়ার 10টা নেতাকে মেরে ফেলার, কারণ আমরা এটা করি নাই। আমি আপনার সাথে একমত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।